ইন্দোনেশিয়ার হরর মুভি বলতে নতুনত্ব আর হরর প্রেমীদের ইমোশন। এই মুভিটাই যখনই তুমি মনে করবে যে সব কিছু ঠিক হয়ে গেল, সব কিছুর শেষ এখানেই, তখনই মুভি আবার নতুন করে শুরু হবে, কারণ এটা ইন্দোনেশিয়ার মাস্টারপিস। আজকের কাহিনী এক অসম্পূর্ণ ভালোবাসার, এক অভিশপ্ত হোটেলের। সে এখনও বসে আছে প্রতিহিংসার জ্বালায়, বসে আছে তার ভালোবাসার মানুষের অপেক্ষায়। ভালোবাসায় বিশ্বাসঘাতকতা যে একটা মানুষকে কতটা ভয়ানক করতে পারে তা আমরা আজকের কাহিনীতে দেখতে চলেছি। কিন্তু সময় 3 দিন আর একটা মধ্যরাত। হাই বস, ইন্দোনেশিয়ার একটা মাস্টারপিস হরর মুভি নিয়ে ESD রিভিউ প্রেজেন্টিং দ্য হান্টেড হোটেল। হোটেল আম্বার মাঙ্গুন। এই মহিলার নাম নিনগুম। এখানে নতুন কাজে ঢুকেছে। ইনি এই হোটেলের মালিক। নিনগুমকে বলে, শোনো, দুতলায় একটা রুম পরিষ্কার করতে হবে, কারণ নতুন কিছু কাস্টমার আসবে, আর ওই রুমগুলো তো এখনও তেমন একটা পরিষ্কার করা হয়নি। কিন্তু কোনো একটা কারণে ইনি বারবার নিনগুমকে সাবধান করে বলে, আর শোনো, যত যাই হোক 3 তলায় যেও না, কথাটা যেন মনে থাকে। নিনগুম তার কাজ সেরে এখান থেকে বেরোতেই যাবে, হঠাৎ কানে ভেসে আসে একজনের কান্নার আর্তনাদ, তাও আবার 3 তলা থেকে। কেউ প্রচণ্ড কষ্টে কান্না করছে, কিন্তু দরজা লক। এতে নিনগুম এইভাবে দরজা খুলে ভেতরে আসে, ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে। বারবার মানা করার পরও নিনগুম এখানে। মনে অনেক সাহস নিয়ে রুমটার দরজা খুললে চোখে পড়ে এক সাদা দপদপে বর্ণের মহিলা আয়নার সামনে বসে, চোখগুলো কেমন রক্তের মতো লাল। নিনগুমের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে অশরীরী বলে ওঠে, 3 দিন মধ্যরাত। নিন ওই দিনের হোটেলে ঘটা ঘটনা তার মেয়েকে শোনাচ্ছিল, যে কোনো মানুষ এত সাদা কি করে হতে পারে। জানো, আজ 3য় দিন। এই গত 2 দিনে কিন্তু আমাদের সাথে অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে। তোমার আন্টি ইয়োনো নিজের পায়ে নিজে ছুরি মেরে পাটাকে ক্ষতবিক্ষত করেছে, খুবই নৃশংসভাবে। আমাদের বিড়ালটাও মারা গেছে। আর তোমার আন্টি আয়ু, ও তো গতকাল হসপিটালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছে। আমার খুব ভয় হচ্ছে। আমার মনে হয় সব ওই মহিলার কারণে হচ্ছে। হয়তো এরপর আমার পালা। মায়ের মুখে এসব কথা শুনে টপি সান্ত্বনা দিয়ে বলে, আরে মা, না না, ওসব কিছু না। দেখো, বিড়ালটার তো অনেক বয়স হয়েছিল, তাই মারা গেছে। আর 2 আন্টি তো অসুস্থ মানসিকভাবে, তাই এসবে ভয় পাওয়ার কিছু নেই। আজ 3 দিনের মধ্যরাত। নিনগুম নামাজ পড়ার সময় তার পেছনে থাকা আয়নাতে ওই অশরীরীকে দেখা যায়। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে কোনো মানুষ নয়, এক অতৃপ্ত আত্মা, এক অশরীরী। নামাজ পড়া শেষ হতে নিনগুম তার জীবনের শেষ নিঃশ্বাস নেয়। অশরীরী নিনগুমকে খুবই নির্মমভাবে মেরে ফেলে। মায়ের চিৎকার শুনে টপি ছুটে এসে এক ভয়ঙ্কর দৃশ্যের মুখোমুখি হয়। নিনগুমের শরীরে কোনো চামড়া নেই। এই যে এক ভয়ঙ্কর দৃশ্য। রাইনা ফে আম্বার মাঙ্গুন হোটেলের উদ্দেশ্যে এরা সামারাং শহরে এসছে। হ্যাঁ, সেই হোটেল যেখানে নিনগুম কাজ করত। আসলে হোটেলটা এদের বাবার। হোটেল দেখে দুজন তো অবাক, কারণ বাবা তো কোনোদিন বলেনি যে এত সুন্দর হোটেল আমাদের আছে, কোনোদিন তো এখানে নিয়ে আসেনি। হোটেলে প্রবেশ করতেই 2 নাতনিকে দাদু ঠাম্মা ওয়েলকাম করে। পুরো হোটেল এই দুজনেই পরিচালনা করে, কারণ রাইনার বাবা বাসকারা মারা যাওয়ার আগে হোটেল পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব এদের উপরই দিয়ে গিয়েছিল। এটা তোমাদের রুম। রাইনার বাবা একজন উপন্যাস লেখক ছিলেন। এই বাক্সে রাইনার বাবার শেষ কিছু স্মৃতি আছে। ঠাম্মা বাক্সটা 2 বোনকে দিয়ে বলে, শোনো, যত যাই হোক 3 তলায় যেও না। উত্তরে ফে বলে, কেন ঠাম্মা? আরে, ওখানকার ডেকোরেশনের কাজ এখনও কমপ্লিট হয়নি, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তাই যেও না যত যাই হোক। ঠাম্মার কথাবার্তা শুনে এটা স্পষ্ট যে 3 তলায় যা কিছু আছে সেটা ঠাম্মা ভালোভাবেই জানে। দাদু ঠাম্মা উভয়ে। 3 তলায় ওই মহিলা কে? পরের দিন রাইনা হোটেলের পার্শ্ববর্তী স্কুলে ফেকে অ্যাডমিট করাতে আসে। এখানে সবাই নিনগুমের মৃত্যুর ব্যাপারে আলোচনা করছিল, যেটার ব্যাপারে রায়নারা কিছুই জানে না। লোকটির নাম আর্দো, রায়নার ছেড়ে আসা ভালোবাসা, মানে রায়নার এক্স বয়ফ্রেন্ড। আর্দো এখানে নিনগুমের খুনের ইনভেস্টিগেশন করতে এসছে। আর্দো পেশায় পুলিশ। রায়না আর্দোকে দেখে এড়িয়ে যেতে চাইলেও আর্দো নিজে থেকে এসে রায়নার সাথে কথা বলে। আর্দো তার এখানে আসার কারণ জানিয়ে বলে, আচ্ছা রাইনা, তুমি নিনগুমের খুনের ব্যাপারে শুনেছো? তুমি আম্বার মাঙ্গুন হোটেল চেনো? ওখানেই কাজ করতো ওই মহিলা। এখানে আর্দো জিজ্ঞেস করাতে ঠাম্মা বলে, হ্যাঁ, নিন তো কাজ করেছে এখানে, কিন্তু
কয়েকদিনের জন্য। আচ্ছা ঠাম্মা, আমাদের হোটেলের কর্মচারীর সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে আর তুমি আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করনি? আমি চাইনি তোমরা ভয় পাও। তোমরা তো গতকালই এলে। রাতে ফের রায়নাকে আর্দ্রর সাথে সম্পর্কটা ঠিক করে নিতে বলে। জানি গত কয়েক বছর আমাদের বেশ কষ্টে কাটছে। মাকে হারালাম, বাবাও ক্যান্সারে মারা গেল। এবার আর আমার কথা না ভেবে একটু নিজের কথা ভাবো। দেখো ফে, আর্দ্র কিন্তু একসময় বিয়ে করেছিল, কিন্তু কোনো কারণে ওর বউ মারা যায়। আমি এটা অবশ্য অনেক পরে জানতে পেরেছি। দেখো, সব পুরুষই বিয়ের পর একটা সন্তান চায়। আমি তো কোনোদিন সন্তান জন্ম দিতে পারবো না। সময় কাটানোর জন্য রায়না করিডোরে এলে দেখে 3 তলার ওই বন্ধ রুমটায় আলো জ্বলছে। এখানে এলে রায়না শুনতে পায় একটা কান্নার আর্তনাদ, যেমনটা নিনগুম শুনেছিল। দরজা বন্ধ। এতে রায়না এইসব দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকে। কি ব্যাপার? ঠাম্মা যে বলল 3 তলায় কেউ থাকে না, এমনিতে দরজা লক, তারপরে ভিতরে কি আটকে আছে? ভয়ে ভয়ে রুমের দরজা খুললে কান্না থেমে যায়। সেই অশরীরী আয়নার সামনে বসে। নিনগুমের মতো রায়নাও একই সময় পায়। 3 দিন, এক মধ্যরাত। রায়নার এখানে কোনো ধারণাই নেই যে ওর জীবনে এবার কত বড় বিপর্যয় আসতে চলেছে। আচ্ছা, দরজা তো বন্ধ ছিল, তাহলে এই অদ্ভুত মহিলাকে ফেকে স্কুলে দিয়ে আসার জন্য গাড়িতে বসলে হঠাৎ দেখে এটা। এসব দেখে রায়না এসে তার ঠাম্মাকে কালকের রাতে পুরো ঘটনা জানিয়ে বলে, আচ্ছা ঠাম্মা, 3 দিন, এক মধ্যরাত মানে কি? রায়ের মুখে এসব শুনে ঠাম্মার পায়ের তলার জমিন যেন হারিয়ে ফেলে। শেষ সম্বল বলতে 2 নাতনি। মুখের কোনো ভাষা নেই রায়নার এই কথার উত্তর দেওয়ার জন্য। হোটেল ছেড়ে সবাই চলে যাচ্ছে। শহরে সবাই নিনগুমের খবরটা শুনেছে। এই হোটেল অভিশপ্ত। এখানে থাকা মানে নিজের মৃত্যু নিজেই ডেকে আনা। হোটেলের এই খারাপ পরিস্থিতি আর এই অদ্ভুত ঘটনাগুলো দেখে রায়না আর আর্দ্র দাদু ঠাম্মাকে জেরা করে জিজ্ঞেস করে, আচ্ছা, কি লুকিয়ে রাখছো তোমরা? সত্যি করে বলো তো, হোটেলে আসলে ঘটছেটা কি? 6 বছর আগে একদিন হঠাৎ রায়নার বাবা কল করে আমাদের এই হোটেলের কথা বলে, এই হোটেলের দায়িত্ব দেয়। তার আগে আমরা জানতাম না যে তোমার বাবা এত বড় লোক। আচ্ছা, এখানে একটা কথা জানিয়ে দিই, এরা হচ্ছে রায়নার বাবার শ্বশুর শাশুড়ি। তখন আমাদের খুব খারাপ অবস্থা ছিল। তোমার বাবা যখন বলল হোটেল থেকে যা ইনকাম হবে সব আমাদেরই, তখন আমরা আর বেশি কিছু জিজ্ঞেস করিনি। হোটেল মেরামত করার সময় এক শ্রমিক ওই রুমটায় ঢোকে, আর 3 দিনের মধ্যরাতে ওই শ্রমিক দাওয়ালে মাথা ঠুকতে ঠুকতে নিজের গলা ভেঙে বিভৎসভাবে মারা যায়। ওই ঘটনার পর আমরা একটা লোকাল সামানকে ডাকি। আসলে ওই রুমটায় যে আছে ও কোনো মানুষ নয়, ও একটা শয়তান। সামান এখানে আসার পর এই হোটেলটা বন্ধ করতে বলেছিল, কিন্তু আমরা তা করিনি। আমরা ওই রুমটাকে বন্ধ করে ব্যাপারটা ধামাচাপা দিয়ে দিয়েছিলাম। এত বছর পর নিনগুমোর প্রথম শিকার হয়, তারপর তুমি। ভুলটা অবশ্য তোমার নয়, আমাদেরই ভুল। তোমাদের আগে জানানো উচিত ছিল। স্কুলে ফের সাথে এই ভয়ানক কাণ্ড ঘটে। খবর পেয়ে রায়না আর আর্দ্র স্কুলে আসে। সন্দেহ বসে রায়না জিজ্ঞেস করে, আচ্ছা ফে, তুমি কি 3 তলার ওই রুমে গিয়েছিলে? উত্তরটা ছিল, হ্যাঁ। যেটার ভয় ছিল সেটাই হয়। আমি নামাছি যে করে হোক আমার বোনটাকে বাঁচাতে হবে। আচ্ছা আর্দ্র, দাদু ঠাম্মা তো একটা সামানের কথা বলেছিল, ওর ঠিকানা মনে আছে? জানি তোমরা এখানে কেন এসছো। আমাকে আগে ওই অশরীরীর নাম জানতে হবে, না হলে আমি কিছু করতে পারবো না। জানতে হবে 3 দিনের মধ্যরাতে ওর সাথে কি হয়েছিল, কেন ও ওই হোটেলে বন্দি। তোমরা আগে ওর নাম খুঁজে বের করো। হোটেলে এসে এটা পুরো ব্যাপারটা সবাইকে জানায়। এতে ঠাম্মা বলে, তোমার বাবাই সেই মানুষ যে ওই রুমটায় কে আছে তার ব্যাপারে বলতে পারবে, কারণ তোমার বাবা ছাড়া এর আগে এখানে কেউ আসেনি। সবাই ভাস্করের লেখা সমস্ত উপন্যাস পড়তে শুরু করে। যেহেতু উনি একজন লেখক ছিলেন, হতে পারে ওই মেয়েটার ব্যাপারে এই বইগুলোর মধ্যে কোনো না কোনো ক্লু পাওয়া যেতে পারে, কিন্তু বইগুলো থেকে কিছুই পাওয়া যায় না। এতে ফে আর রায়না ঠিক করে আবার ওই রুমটায় যাবে, কারণ এমনিতে তো মৃত্যু নিশ্চিত। তার আগে বাঁচার একটা শেষ চেষ্টা করলেই বা ক্ষতি কী? যদি কিছু পাওয়া যায় ওই রুমটাই পাওয়া যাবে। আর্দ্র বাইরে দাঁড়িয়ে। রায়নার ফে ভিতরে ঢুকে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করতেই দেখে এক ধরনের পাহাড়ি ফুল। খাটের নিচে ভাঙা স্টাইলের ভেতর একটা চিঠির সামান্য টুকরো। হঠাৎ রুমটায় ঘটতে থাকে ভয়ঙ্কর সব ঘটনা। অশরীরী ফেকে ভর করে। আর্দ্র এসে কোনোরকম পরিস্থিতি সামাল তো দেয়, কিন্তু এই অশরীরীর পঞ্চম শিকার আর্দ্র হয়। পুরো হোটেল খুঁজলে খাটের তলায় ঠিক ওই রকম অনেকগুলো কাগজের টুকরো পাওয়া যায়। একটা চিঠি, একটা প্রেমপত্র, যেটা রায়নার বাবা ভাস্করা ওই মহিলার উদ্দেশ্যে লিখেছিল। চিঠিতে একটা পাইন জঙ্গল, পাহাড়ি ফুল এইসবের উল্লেখ ছিল। হতে পারে ভাস্করার সাথে ওই মেয়েটার ওখানেই প্রথম পরিচয় হয়।
বর্ণনা অনুযায়ী জায়গাটা হোটেল থেকে 4 কিমি দূরে। এখানে এলে একটা লোকাল নৌকা চালকের সাথে এদের পরিচয় হয়। কি ব্যাপার সাহেব, আপনারা কোথায় যাবেন? আর্দ্র নিজের পরিচয় এঁকে দিয়ে পুরো ঘটনা জানিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা, এই পাহাড়ি ফুলগুলোর উৎপত্তি কোথায় তুমি জানো? একটা পুরো সাদা বর্ণার মেয়ে, চোখগুলো লাল। কোনো দিন দেখেছো এমন কাউকে? আসলে এই ফুলগুলো আমাদের গ্রামে চাষ করা হয়, আর আপনার সব প্রশ্নের উত্তর আমাদের গ্রাম প্রধান সামারদি দিতে পারবে। পুরো ঘটনা বলার পর এরা যখন সামারদিকে মেয়েটার বর্ণনা দেয়, হঠাৎ সামারদি রেগে কিছু জানে না বলে এখান থেকে চলে যায়। কি ব্যাপার, উনি রাগ করলেন কেন? আর সামারদি বাবুর স্ত্রী কেমন যেন সন্দেহজনক। আচ্ছা, আপনারা আজ এখানে থেকে যান, বাইরে ঝড় উঠেছে, আজ যাওয়া সম্ভব নয়, কাল যাবেন। যা চেষ্টা করার সব করা হয়ে গেছে, অপেক্ষা শুধু মৃত্যুর। হঠাৎ ঝগড়ার আওয়াজে এরা বাইরে এলে দেখে সামারদি ও তার স্ত্রীর মধ্যে কোনো একটা কথা নিয়ে প্রচণ্ডভাবে রাগারাগি হচ্ছে। দুজন বাইরে যেতে এরা এই সুযোগে ঘরের মধ্যে ঢুকে সার্চ করতে শুরু করলে দেখে এই ছবি। ওটা আমার মেয়ে ম্যানোয়ার। আমাদের গ্রামে পাহাড়ি ফুলের মতো দেখতে আমার মেয়ে, তাই আমি ভালোবেসে এই নামটা রেখেছিলাম। 3 দিনের প্রচণ্ড প্রসব যন্ত্রণা আর 3 দিনের মধ্যরাতে ও জন্ম নেয়। সবাই ওকে শয়তানের বাচ্চা বলে মারধর করত, সবসময় অপমান করত, এমনকি ওর নিজের বাবাও। আমার মেয়ের কি দোষ? ও এমন দেখতে তো, ও তো আর ইচ্ছে করে হয়নি। একদিন ও এত অপমান সহ্য করতে না পেরে 20 বছর বয়সে গ্রাম ছেড়ে চলে যায়। তারপর ও আর কোনো দিন ফিরে আসেনি। নামটা তাহলে ম্যানোয়ার। সামান দানাঙ্গ এসে তার তন্ত্রবিদ্যার দ্বারা দেখে কিভাবে ম্যানোয়ারের সাথে বাস্কারার পরিচয়, আর কিভাবে এদের মধ্যে প্রেম গড়ে ওঠে, আর কিভাবে এইসবের শুরু হয়। বাস্কারার সাথে ম্যানোয়ারের পরিচয় পাইন জঙ্গলে। ম্যানোয়ার অনাথ দেখে বাস্কারা তাকে তার এই হোটেলে নিয়ে আসে। ধীরে ধীরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একদিন বাস্কারা ম্যানোয়ারকে বাড়িতে রেখে শহরে আসে ব্যবসা করতে। দিনের পর দিন ম্যানোয়ার অপেক্ষা করলেও বাস্কারা আর ফেরেনি। ম্যানোয়ার বাস্কারার খোঁজে একদিন শহরে আসে। এখানে এলে দেখে বাস্কারা এক মহিলাকে বিয়ে করে সুন্দরভাবে জীবনযাপন করছে। মহিলাটি গর্ভবতী। মহিলাটি আসলে ডাইনার মা ছিল। মেয়েটা কোনোদিন কারোর ভালোবাসা পায়নি, একজনের পেল তাও সে বিশ্বাসঘাতকতা করলো। এসব দেখে ম্যানোয়ার নিজেকে আর ঠিক রাখতে পারেনি। নিজের প্রতি প্রচণ্ড একরকম ঘৃণা চলে আসে, যে আমি এতটাই খারাপ, এতটাই জঘন্য দেখতে, যার কারণে সারা জীবন লোকের কাছে আমাকে অপমানিত হতে হয়েছে। নিজের প্রতি প্রচণ্ড ঘৃণায় ম্যানোয়ার একটা ছুরি দিয়ে তার শরীরের সব চামড়া তুলে ফেলে, তারপর দুটো চোখ। কারণ এই রূপের জন্যই তো ওর জীবনে এত কষ্ট। নিজের এই নির্মম অবস্থা করার পর এই রুমে ম্যানোয়ার প্রচণ্ড যন্ত্রণা পেতে পেতে একসময় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ওর আত্মা এখনও মুক্তি পায়নি। এমন কিছু আছে যেটা ও জানতে চায়, যার জন্য ও এখনও অপেক্ষা করছে, যেটা তোমাদের খুঁজে বের করতে হবে সময়ের আগে। এরপর দানাং এখানে ম্যানোয়ারকে বসে আনতে চাইলে খুবই নৃশংসভাবে ম্যানোয়ার দানাংকে মেরে ফেলে। একমাত্র দানাঙ্গই ছিল যে আমাদের বাঁচাতে পারত, এখন সেই মারা গেছে। আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আমার বাবা এতটা জঘন্য মানুষ। বাবার করা কৃতকর্মের ফল এখন আমাদের সুদে আসলে শোধ করতে হচ্ছে। কথায় কথায় হঠাৎ পেয়ে খাটের তলা থেকে এই পেটিটা বের করে আনে, যেটা ঠাম্মা দিয়েছিল। এটাই নাকি বাবার শেষ কিছুর স্মৃতি আছে, একটা উপন্যাস। আসলে সত্যটা এবার সবার সামনে আসে। শহরে ব্যবসা ভালো হচ্ছে না, তাই বাড়ি ফিরছে। এরই মাঝে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। বাড়ি ফেরার সময় আমার ফুলের জন্য একটা ফুলের মতো আংটি কিনি, যেটা পরিয়ে তোমায় বিয়ে করতাম। কিন্তু কোথা থেকে কি হয়ে গেল আমি নিজেও জানি না। ভাগ্য আমার তেমন সহায় হয়নি মেনু। সেদিন অ্যাক্সিডেন্টে আমি আমার স্মৃতিশক্তি হারাই, ভুলে যাই নিজের পরিচয়। যে দম্পতি আমাকে ধাক্কা মেরেছিল ওরা ছিল শহরের বড়লোক মানুষ। ওরা আমাকে একজন মহিলার সাথে বিয়ে দেয়, আর আমি ওর সাথে সুখে সংসার করতে থাকি। হঠাৎ একদিন আমার স্মৃতিশক্তি ফিরে আসে। সবার প্রথমে আমি হোটেলে ছুটে আসি, কিন্তু সব শেষ। সঠিক সময় তোমার কাছে ফিরতে পারিনি। সবসময় চোখে দেখা জিনিস সত্যি হয় না। সবাই মিলে এতক্ষণ বাস্কারাকে ভুল বুঝলেও এবার বুঝতে পারে সবকিছু একটা ভুল পরিস্থিতি থেকে সৃষ্টি। হাতে সময় আজ মধ্যরাত পর্যন্ত। বাবার কেনা আংটিটা ম্যানোয়ারের আঙ্গুলে পরাতে হবে, যাতে ম্যানোয়ার বুঝতে পারে বাবা কোনোদিন ওর সাথে বিশ্বাসঘাতকতা করেনি। বাবা সবসময় ওকে ভালোবেসেছে। তার আগে আমাদের ম্যানোয়ারের কবর খুঁজে বের করতে হবে, যেটা বাবার কথা মতো হোটেলের পিছনের সুড়ঙ্গে থাকার কথা। কবরটার আশেপাশে এই আংটির ফুলের মতো একটা ফুল আঁকা থাকবে। বাবা সবসময় ম্যানোয়ারকে পাহাড়ি ফুলের সাথে তুলনা করত। কবর খোঁজার জন্য আর্দ্র আর রায়না সুড়ঙ্গের মধ্যে আসে। আর্দ্র এখানে কবরটা খুঁজে পায়। রায়না আর আর্দ্র মিলে কবরটা খোঁড়া শেষ করলেও এখানে কোনো লাশই পাওয়া যায় না। সন্দেহের বশে রায়না আংটির সাথে দেওয়ালে আঁকা ফুলের ছবি মেলাতে গেলে দেখে এটা ভিন্ন। এটা ম্যানোয়ারের পাতা একটা ফান। আজ 3 দিনের মধ্যরাত। আর্দ্র এখন
মেনোয়ারের বসে। মেনোয়ার এখন যে কোনো অবস্থায় রাইকে মারতে চায়। রাই এখানে আর্দ্ররূপী মেনোয়ারকে মেরে কোনো রকম এর হাত থেকে রেহাই পেয়ে অনেক কষ্টে আসল কবরটা খুঁজে পায়। কোনো রকম কবর খুলে রাই আংটিটা পরাতেই যাবে, আর্দ্ররূপী মেনোয়ার এসে রাইর উপর হামলা করে। এত আঘাত পাওয়ার পরও রাই কোনো রকম মেনোয়ারের কঙ্কালের আঙ্গুলে আংটিটা পরাতে সক্ষম হয়। অবশেষে সব কিছু শান্ত হয়, মেনোয়ার মুক্তি পায়। আর্দ্র, তোমায় একটা কথা বলার ছিল। তুমি কি শহরে ফিরে যাচ্ছ? আসলে তোমার সাথে সম্পর্ক নষ্ট করার কারণটা ছিল, যখন তোমার সাথে আমি সম্পর্কে ছিলাম তখন আমি জানতে পারি আমার পেটে ক্যান্সার হয়েছে। ক্যান্সারটা অবশ্য ঠিক হয়ে যায়, তবে এর ফলে আমি মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলি। আমি এখনও তোমায় ভালোবাসি রাইনা, আমার তোমায় লাগবে। কি ভাবছো বস, হ্যাপি এন্ডিং হয়ে গেল? पिक्चर अभी बाकी है मेरे दोस्त। আজ 3 দিনের মধ্যরাত। বাকিদের মতো মেনোয়ার একইভাবে আর্দ্রকে মেরে ফেলে, শরীরের সব চামড়া ছিঁড়ে। মেনোয়ার তো মুক্তি পেয়ে গেছিল, তাহলে এগুলো আবার শুরু হলো কেন? সকালে রায়না আর্দ্র রুমে এসে দেখে এই অবস্থা। এবার সব প্রশ্নের উত্তর দেয়া যাক। রায়নার ফে হচ্ছে বাস্কারার সন্তান। যখন রায়না আংটিটা মেনোয়ারের আঙ্গুলে পরালো, তখন মেনোয়ার ভালোবাসাকে ঘৃণা করা থেকে মুক্তি পেল, বুঝতে পারলো আসল ঘটনা কি। কিন্তু মেনোয়ার এই পৃথিবী থেকে মুক্তি পায়নি। মেনোয়ার কোনোদিন বাস্কারার প্রিয়জনদের ক্ষতি করবে না। এই মরণ খেলা আজীবন চলতে থাকবে। মুক্তি ওর মন পেয়েছে, ও নয়। যে মানুষ আত্মহত্যা করে ও কোনোদিন মুক্তি পায় না।